আজ আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলোর অবস্থান নির্ণয় করব। দেখো, পারমাণবিক ক্রমাঙ্ক দেয়া থাকলে তাদের কীভাবে অবস্থান নির্ণয় করতে হয় এই জিনিসটা আমরা এর আগে পড়েছি, কিন্তু সেই ধারণা থেকে আমাদের ওর শ্রেণী কিংবা বিশেষ করে শ্রেণী নির্ণয় করা প্রচণ্ড মুশকিল হয়ে যায়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি এটা কিভাবে নির্ণয় করা যায়? আমরা যে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কক্ষপথের নম্বর ধরেছি, সেই কক্ষপথের নম্বর কক্ষপথ অনুযায়ী এটা করা খুব সমস্যার হয়ে যায়। এটাকে আমরা পরবর্তীকালে ক্লাস 11 থেকেই দেখলে দেখা যাবে যে পরমাণুর গঠনে যে কক্ষপথের পরেও কক্ষপথকে আবার ছোট ছোটোভাবে উপকক্ষ ভেঙে ফেলা হয়েছে, অরবিটাল বা উপকক্ষকে ভেঙে ফেলা হয়েছে। তো সেই উপকক্ষকে ধারণা থেকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এবং সেই ধারণা থেকে আমরা কিন্তু ওই শ্রেণী সংখ্যা খুব সহজে বার করতে পারি। ঠিক আছে, খুব সহজে না হলেও শ্রেণী সংখ্যা নিখুঁতভাবে বার করতে পারি। ওকে, তো সেই উপকক্ষের ধারণাগুলো দেখো, আমাদের যে প্রথমত উপকক্ষের ধারণা অনুযায়ী কে কক্ষপথ হয়। ঠিক আছে, তো কে কক্ষপথের দেখা যায় যে সব কক্ষপথগুলোকেই ভেঙে ফেলা যায়। এক্ষেত্রে কীরকমভাবে না, কে কক্ষপথকে আমরা ভাঙতে পারি কি শুধু এস অরবিটালে। কে কক্ষপথের মধ্যে উপকক্ষ আছে শুধু এস। ঠিক আছে, তারপরে এল কক্ষপথ অর্থাৎ 2 নম্বর কক্ষপথ যেটা, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে তাকে এস পি দুটোতে ভেঙে ফেলতে পারি, এস আর পিতে ভেঙে ফেলতে পারি। ঠিক আছে, 3 নম্বর কক্ষপথ কে এল এম কক্ষপথের ক্ষেত্রে 3টি উপকক্ষক আছে। একটা হচ্ছে এস, এই পি তো আছেই, এস পি তো আছে, সঙ্গে আবার ডি আছে, এস পি ডি, 3টি উপকক্ষক। ঠিক আছে, আবার এম এর পর এন কক্ষপথ অর্থাৎ 4 নম্বর কক্ষপথ ভাঙলে দেখা যাবে সেক্ষেত্রে যে 4টে উপকক্ষক পাওয়া যায়, এস পি ডি আর এফ। ঠিক আছে, এরপরে আরও আছে। তো আমাদের এই পর্যন্তই মোটামুটি যথেষ্ট। দেখো, তাহলে কে কক্ষর মধ্যে উপকক্ষক একটাই আছে, এস। এলের ক্ষেত্রে এস পি দুটোই আছে, আর এম এর ক্ষেত্রে এস পি ডি, আর এন উপকক্ষকের 4টে, তারপরের এন কক্ষর 4টে এস পি ডি এফ উপকক্ষকে ভাঙা যায়। আর তারপরে যেটা আছে তারপরের কক্ষপথে এস পি ডি এফ জি এরকম করে ভাঙা যায়। সেগুলো আমাদের খুব একটা দরকার হয় না, কারণ আমাদের পরমাণু ক্রমাঙ্ক খুব বেশি পর্যন্ত আমাদের ওই অবস্থা নির্ণয় করতে দেয় না। ওকে, 10 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এবার আমরা দেখি যে অ্যাকচুয়ালি কে উপকক্ষকে যেটা থাকে সেটার অ্যাকচুয়াল নাম হচ্ছে, এখানে 1 বসে, 1s। 1 মানে তার কক্ষপথের নম্বর বলতে পারো, তার কক্ষপথের নম্বর। এটা হচ্ছে উপকক্ষক, এস হচ্ছে উপকক্ষক। 2 নম্বরের যেটা আছে অর্থাৎ এল কক্ষপথের, সেক্ষেত্রে এই এসটাকে 2s বলা হবে আর পিটাকে 2p বলা হবে। তার মানে 2টা হচ্ছে এর কক্ষপথ নম্বর। এম কক্ষপথের ক্ষেত্রে এসটাকে 3s, এটা 3p, এটা 3d। কক্ষপথ নম্বর বোঝাচ্ছে প্রথমগুলো। ঠিক আছে, প্রথম সংখ্যাগুলো 3s মানে এস তো উপকক্ষক, আর 3 মানে এম কক্ষপথের আন্ডারের এস উপকক্ষক। ওকে, এবার তারপরে কি হলো, তোমার এটাকে যে 3টে ভাঙা যায় সেটা হচ্ছে 4s, 4p, 4d আর 4f। এইগুলো সব ভাঙা যায়। ঠিক আছে, এইবার ভেঙে ফেললে আমরা সাধারণত জানি যে ইলেকট্রন সব থেকে আগে ফুলফিল করে কে, তারপর এল, তারপর এম, তারপর এন, এইরকম কক্ষপথ অনুযায়ী, তাই না? সব থেকে কম শক্তি স্তর থেকে বেশি শক্তি স্তরে। এবার এটা অ্যাকচুয়ালি আমরা পরবর্তীকালে দেখব এটা কক্ষপথ অনুযায়ী ফিল্ড হয় না, পূরণ হয় না। এই ইলেকট্রনগুলো পূরণ হয় উপকক্ষপথের শক্তি অনুযায়ী। ওকে, তো সেই উপকক্ষপথের শক্তি অনুযায়ী যদি আমরা দেখা যায় যে কোন উপকক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারে, আমরা এমনি কক্ষপথে জানি কটা, কেতে হচ্ছে 2টো, এলে 8টা, এমে 18টা, এরকম করে আমরা জানি।
এতে বোধহয় হ্যাঁ, তো এইভাবে তো সব এগুলো এতে 36টা হবে। তো সেইভাবে আমরা সব ইলেকট্রনগুলো কক্ষপথগুলোই থাকতে পারে। কিন্তু উপকক্ষকের বিষয়টা আলাদা। উপকক্ষকে কোন উপকক্ষে কটা থাকতে পারে না, এস উপকক্ষে 2টো ইলেকট্রন থাকতে পারে। যেগুলো এস লিখেছি সবাই 2টো, সর্বোচ্চ 2টো থাকতে পারে। তারপর পি যে উপকক্ষক আছে সেখানে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে। তারপর পি, তারপর ডিতে থাকতে পারে সর্বোচ্চ 10টা, ঠিক আছে। তারপর তোমার এতে থাকতে পারে এফে থাকতে পারে সর্বোচ্চ 14টা, 2, 4, 2, 6, 10, 14 এইরকম করে সব ইলেকট্রনগুলো একটা একটা উপকক্ষকে থাকতে পারে, ঠিক আছে। সূত্রগুলো অ্যাকচুয়ালি এইরকমভাবে আসে। ওকে, দরকার নেই আমাদের সূত্র অত দূর পর্যন্ত, তোমাদের এখন প্রয়োজন নেই। যে কোন উপকক্ষকে, তাহলে এস উপকক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, তারপরেরটাই 6টা সর্বোচ্চ, তারপরটাই 10টা ডিতে, আর এফে হচ্ছে 14টা। তো সেই অনুযায়ী যে উপকক্ষকগুলো যেভাবে সিরিয়াল আসে, দেখো যে আমি কোন উপকক্ষকে আমি বললাম কক্ষপথ অনুযায়ী তাহলে ইলেকট্রন পূর্ণ হবে না, উপকক্ষক অনুযায়ী ইলেকট্রন পূর্ণ হবে। তো সেই উপকক্ষক অনুযায়ী মানে উপকক্ষকের শক্তি অনুযায়ী, কোন যে উপকক্ষকের শক্তি সবথেকে কম সেখানে সবথেকে আগে ইলেকট্রন যাবে, তারপরেই যে উপকক্ষকের শক্তি বেশি সেই রকম করতে করতে আস্তে আস্তে তোমার পূর্ণ হতে হতে আস্তে আস্তে বেশি শক্তি সম্পন্ন উপকক্ষকের দিকে যাবে। তাহলে শক্তির দিক থেকে যদি আমরা দেখি, এদিকে কম শক্তি থেকে বেশি শক্তি যদি আমরা সাজাই, তাহলে সেটাকে সাজালে এইরকম হবে যে 1s, 2s, 2p, 3s, 3p, 4s, ঠিক আছে, 4s, 3d। তারপরে এখানেই মজার বিষয় দেখো, 4s মানে 4 নম্বর কক্ষপথ কিন্তু আগে চলে এসছে, মানে এই 3Dর আগে এই 4 নম্বরের এসটা আগে পূরণ হবে। এত দূর পর্যন্ত সব ঠিকই ছিল। দেখো এর শক্তি সবথেকে কম, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তারপরে এর, তার মানে এরকম করে করে যাচ্ছে। তার মানে সব থেকে বেশি শক্তি হবে এর, এই সব থেকে আগে ইলেকট্রন যাবে এতে, তারপরে এতে, তারপরে এতে, তারপরে এতে, তারপরে এতে। এই পর্যন্ত কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই জায়গায় গিয়ে দেখো 4s আগে যাচ্ছে, তারপর থ্রেডিতে, অর্থাৎ 4s মানে 4 নম্বর কক্ষপথে এস অরবিটাল আগে পূরণ হবে এক্স উপকক্ষক, তারপর 3 নম্বর কক্ষপথের ডিতে যাবে, অর্থাৎ 3 নম্বর খালি রেখে তারপর 4 নম্বর কক্ষপথের এসটা পূরণ হবে। কিন্তু 4 নম্বরের ফুল পূরণ হবে না, কিন্তু এসটা পূরণ হবে, বুঝতে পারছো? তার মানে কক্ষপথের যে ধারণা সেই ধারণা অনুযায়ী একদম নয়, একদম উপকক্ষকের ধারণা অনুযায়ী আমাদের সব শক্তিগুলো পূরণ হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে 4p, এখনও আছে 4p, তারপরে 5s, ঠিক আছে, তারপরে 4d, তারপরে 5p। এই পর্যন্তই যথেষ্ট আমাদের। ওকে, তো এই হচ্ছে আমাদের এই তোমার যে শক্তিক্রমগুলো আসে সেই শক্তিক্রমগুলোর সাধারণ অনুপাত, কীভাবে হবে। তার মানে এই দিকে শক্তি হচ্ছে কম, এদিকে শক্তি কম, আর এদিকে শক্তি বেশি শক্তি, ঠিক আছে। শক্তি যত এইদিকে যাবে তত বেশি শক্তি হবে, এইভাবে যত যাবে। ওকে, এবার এইটা তোমার মনে রাখা খুব মানে ইজি একটা নিয়ম আছে, সেইভাবে মনে রাখা যেতে পারে। আমি দেখাচ্ছি, দেখো এখানে প্রত্যেকটা উপকক্ষকগুলো আমি লিখে ফেলবো এবং সব সমান দূরত্বে। যেমন 1s প্রথমটাই একটাই ছিল তাই 1s লিখে ফেললাম, তারপরেরটাই 2টো ছিল 2s আর 2p, সেই দুটো লিখে ফেললাম। তারপরটাই 3টে 3s, 3p আর 3d, তারপরটাই 4টে 4s, 4p, 4d, 4f, ঠিক আছে। এটা 5s, 5p, 5d, 5 এদিকে আর লাগবে না খুব একটা, 5f, তারপর 5g, এরকম সব হয়। এই সাইডে আর খুব একটা লাগছে না, ঠিক আছে। এবার এরকমভাবে যদি অ্যারেঞ্জমেন্ট করে ফেলি তাহলে দেখো কিভাবে আমাদের এটা আসে। আমরা এরকমভাবে একটা দাগ দিতে পারি এদেরকে নিয়ে, সমান্তরাল দাগ। দেখো দাগগুলো খেয়াল রাখবে সব।
দেখো সব কোনাকুনি যে দাগগুলো আছে, এখানে 6s আছে, 6sের উপর দিয়ে যাবে, তো 6s আমাদের অতটা লাগে না বলে আমি আঁকিনি। দেখো তো এই যে দাগগুলো দিচ্ছি, দেখো খেয়াল করে দেখো সব মোটামুটি সমান্তরাল দাগ হচ্ছে। এবার এই অনুযায়ী সব থেকে প্রথম থেকেই শুরু হবে এই দাগের, যে প্রথমেই আসবে এই তীরগুলো, যেগুলো প্রথমেই যে আসবে সে প্রথমে, দেখো অনেস। তারপরে দ্বিতীয় তীরে চলে যাও, কারণ প্রথম তীরের উপরে আর কেউ নেই। দ্বিতীয় তীরের উপর প্রথমে যে আসলো তার মানে 2s। তারপর তৃতীয় তীরে চলে যাও, প্রথমে যে আসবে সে আগে, অর্থাৎ 2p। তারপর 3s, এই 2p, তারপর 3s। তারপরে দেখো চতুর্থ তীরে 3p, তারপর 4s। তারপরে তীরটায় দেখো 3d, তারপরে 4p, তারপর 5s। ঠিক আছে, তারপরে তীরচিহ্ন এরকমভাবে তীরচিহ্ন যদি আঁকা হয় তাহলে 4d 5s, এখানে এসে তাহলে 6s, 4d 5p, তারপর 6s, এরকম হবে। ঠিক আছে, তারপরে এই তীরটা আসবে, এই তীরে 4f, তারপর তোমার 5d, এরকম করে করে যাবে সব। ঠিক আছে, এই যে তীরগুলো আঁকার সিস্টেমটা দেখো সব এইভাবে কোনাকুনি সমান্তরাল তীর বলতে পারো, প্রায় সমান ডিস্ট্যান্স আছে। ঠিক আছে, এবার তাহলে সেইভাবে আমরা তীরের প্রথম থেকেই যে আগে আসবে তাকে আমরা আগে নেব। এইভাবে আমাদের মনে রাখার নিয়ম, বা তোমরা এইভাবে এই সূত্রটা মনে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এইভাবে মনে রাখলে যে কোনো একটা ইলেকট্রন যখন যাবে সব থেকে বেশি যাবে এই বিষয় অনুযায়ী। এবং দেখো এসে দুটো যেতে পারে সর্বোচ্চ, পিতে 6টা, ডিতে 10টা, এফে 14টা। তো এই অনুযায়ী আমরা যে কোনো ইলেকট্রনের যে কোনো তোমার পরমাণুর তোমার ইলেকট্রন বিন্যাস আমরা করতে পারি, যে কোনো পরমাণুর ক্ষেত্রে। ঠিক আছে, তো যে কোনো পরমাণুর ক্ষেত্রে যদি ইলেকট্রন বিন্যাস করি, তো সেই ইলেকট্রন বিন্যাস অনুযায়ী দেখো আমি সাপোজ আমার যেটা 30 নম্বর আছে, সেই 30, অর্থাৎ যার পারমাণবিক ক্রমাঙ্ক 30, তার ইলেকট্রন বিন্যাস করি। ইলেকট্রন সংখ্যা কত? তো 30টা। তাহলে 30টার কক্ষপথে কোনটায় কীভাবে যাবে দেখো, খেয়াল করে দেখো। 1s যাবে হচ্ছে 30, যার পারমাণবিক ক্রমাঙ্ক কীভাবে যাবে না, উপকক্ষের ধারণা অনুযায়ী সবার আগে 2s, 1s যাবে। 1s কটা যাবে? 2টো। তারপরে যাবে 2s কটা যাবে? 2টো। তারপরে যাবে 2pতে কটা যাবে? তোমার 2pতে যাবে হচ্ছে 6টা, পিতে 6টা যায়, দেখো খেয়াল করে। তারপরে যাবে 3s মানে 2টো যাবে। তারপর 3pতে কটা যাবে? 6টা। তারপরে ধরো এই পর্যন্ত কটা হলো একটু দেখে নেই, এই পর্যন্ত 18টা হলো, এই পর্যন্ত 18। তারপরে আসবে 4s কটা যাবে? 2টো যাবে। তারপরে আসবে 3dতে কটা যেতে পারে? 10টা যেতে পারে, কিন্তু এখানে দেখো 8টা দিলেই আমার 30টা হয়ে যাচ্ছে, 8টা দিলেই 30টা হয়ে যাচ্ছে। ওকে, তার মানে এর যে ইলেকট্রন বিন্যাস আমাদের এই পর্যন্তই হবে। 1s 2টো, 2s 2টো, 2pতে 6টা, 3s তোমার 2টো, তারপর 3pতে 6টা, 4s 2টো, 3dতে 8টা। তার মানে কক্ষপথ অনুযায়ী তুমি যদি দেখো তাহলে কিন্তু এরই দেখো 3d পূর্ণ হওয়ার আগে, অর্থাৎ 3 নম্বর কক্ষপথ পূর্ণ হওয়ার আগেই 4s 2টো ইলেকট্রন চলে যাচ্ছে নিয়ম অনুযায়ী। ঠিক আছে, 4s 2টো ইলেকট্রন চলে যাচ্ছে। যদিও আমরা কিন্তু জানি যে আগের ডি কক্ষপথ পূর্ণ না, 3 নম্বর কক্ষপথ পূর্ণ হবে, তারপর 4-এ যাওয়ার কথা। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কক্ষপথের ধারণা ঠিক নয়, উপকক্ষক যেটা আসছে সেই কক্ষর ধারণা অনুযায়ী 3 পূর্ণ না হয়েই আগে 4s চলে যাচ্ছে, 4-এ চলে যাচ্ছে। 4 এইটা মানে তো কক্ষপথ সংখ্যা, তার মানে 4 নম্বর কক্ষপথে চলে যাচ্ছে এটার আগে। এর শক্তিটা এর থেকেও কম, 4s-এরটা। 4s হচ্ছে 3d থেকেও শক্তি কম, ওই জন্য 4s আগে যাবে, তারপর 3dতে যাবে। ওকে, তো এইরকম করে তুমি যার যেমন পারমাণবিক ক্রমাঙ্ক সেই অনুযায়ী সেই রকম জায়গায় গিয়ে শেষ হবে। তো যেখানে গিয়ে শেষ হয়, কেউ তোমার ডিতে গিয়ে শেষ হয়, কেউ এসে গিয়ে শেষ হয়, কেউ পিতে গিয়ে শেষ হয়, কেউ এফে গিয়ে শেষ হয়, তাহলে সেই অনুযায়ী তাদের সব একটা একটা নাম আছে, যে তাদের সর্বশেষ ইলেকট্রনটা যে উপকক্ষকে যায় সেই অনুযায়ী ওই পরমাণুগুলোর সব একটা একটা নাম আছে।
কী নাম না, যে এসে গিয়ে শেষ হয় তাকে আমরা এস ব্লক মৌল বলি, যে প্রথম দিকে একদম, ঠিক আছে, প্রথম দিকে শ্রেণী অনুযায়ী। তাহলে এসে গিয়ে যারা শেষ হয়, এসে শেষ ইলেকট্রন যাদের যায় তাদেরকে আমরা কি বলবো, এস ব্লক মৌল। অর্থাৎ পরমাণু যে এটা আছে আমাদের পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর ক্ষেত্রে বিভিন্ন দিকটা বিভিন্ন রকম মৌল হিসেবে আমরা নাম রাখি। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, তারপর এফ ব্লক, এরকম সব বিভিন্ন রকমভাবে ওই পর্যায় সারণীকে আমরা ভেঙে ফেলি। ঠিক আছে, তো সেই যে পর্যায় সারণী ভেঙে ফেলি, তার যেখানে এসে গিয়ে শেষ হচ্ছে যে মৌলগুলো তাদেরকে আমরা বলছি এস ব্লক মৌল। যেমন এখানে দেখো, যার একটা থাকবে সে এসে গিয়ে শেষ, শুধু 1s1 হবে তার ইলেকট্রন বিন্যাস। দুটো থাকলে 1s2, অর্থাৎ সেটাও এসে শেষ। তিনটে থাকলে 1s2, 2s1, তাহলে সেটাও এসে গিয়ে শেষ। যদি চারটে থাকতো তাহলে 1s2, 2s2, তাই না, তার ইলেকট্রন বিন্যাস, তাহলে সেটাও এসে গিয়ে শেষ। তার মানে এই যে চারটে বললাম, যে 1 থেকে 4 পরমাণু ক্রমাঙ্ক, তারা সবাই কিন্তু এস ব্লক মৌল। পরের দিকে আরও অনেকেই এস ব্লক আছে, তাহলে এসে শেষ ইলেকট্রন যেখানে যাবে সেই মৌলটাকে আমরা বলবো এস ব্লক মৌল। ওকে, যেখানে পিতে শেষ ইলেকট্রনটি যাবে, অর্থাৎ সবার লাস্টের যে পরমাণুর উপকক্ষক হবে সেটা যদি পি হয়, তাহলে সেটাকে আমরা কিন্তু সেই মৌলগুলোকে আমরা পি ব্লক মৌল বলবো, যেখানে লাস্ট ইলেকট্রনটা পিতে যাবে, অর্থাৎ লাস্ট পিতে শেষ হবে যেখানে, ঠিক আছে, পি ব্লক মৌল। তারপরে যেখানে ডিতে শেষ ইলেকট্রনটা যাবে, অর্থাৎ তার লাস্ট ডিতে শেষ হবে, যেমন এইটা, তাকে আমরা কিন্তু বলবো ডি ব্লক মৌল। ঠিক আছে, আর শেষ ইলেকট্রনটা যার তোমার এফে যাবে, শেষ ইলেকট্রনটা যার এফে যাবে, তাকে আমরা এফ ব্লক মৌল বলবো। এগুলো আমাদের জানার মূল কারণ হচ্ছে এই জন্যই, যে ব্লক মৌল এই এস ব্লক মৌলের ক্ষেত্রে তার অবস্থান নির্ণয় করার একটা নিয়ম আছে, পি ব্লকের ক্ষেত্রে আলাদা নিয়ম, ডি ব্লকের ক্ষেত্রে আলাদা নিয়ম, আর এফ ব্লক আমাদের খুব একটা প্রয়োজন হয় না। ওকে, তাহলে এবার আমরা সেইভাবে যদি দেখি, আমরা পারমাণবিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে 3টে ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কি কি নিয়ম আছে। ঠিক আছে, এই যে বিভিন্ন ব্লকের ক্ষেত্রে কি কি নিয়ম আছে সেই নিয়মগুলো দেখে নেই। তাহলে এস ব্লকের ক্ষেত্রে নিয়মটা কি? এস ব্লকের ক্ষেত্রে যে দেখো, আমাদের যে পর্যায় সংখ্যা, সেই পর্যায় সংখ্যা তো আমরা হামেশাই বার করতে পারি। সর্বোচ্চ যে কক্ষপথ নম্বর হবে সেই নম্বরটা হচ্ছে পর্যায় সংখ্যা, আমরা ইসি বার করতে পারি। তাহলে পর্যায় সংখ্যা সমান ইজ ইকুয়াল টু সর্বোচ্চ সবথেকে বড় কক্ষপথ সংখ্যা, অর্থাৎ সর্বোচ্চ কক্ষপথ নম্বর। ঠিক আছে, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষপথের নম্বর, সর্বোচ্চ বা সর্ববহিস্থও বলতে পারি। সর্ববহিস্থ কক্ষপথের নম্বর হচ্ছে আমাদের পর্যায় সংখ্যা, কোনো ব্যাপার নেই। সমস্যা হচ্ছে আমাদের শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে। এই শ্রেণী নির্ণয়ের ক্ষেত্রে সবথেকে সমস্যা, সেই বিভিন্ন ব্লক এলিমেন্টের ক্ষেত্রে আমাদের শ্রেণী নির্ণয়ের বিভিন্ন রকম সূত্র আছে। যেমন তোমার এস ব্লকের ক্ষেত্রে শ্রেণী নির্ণয়ের যে সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে শ্রেণী নির্ণয়ের সূত্র আমি বলছি। তোমার বাইরের কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা, এস ব্লকের ক্ষেত্রে শ্রেণী নির্ণয়ের সূত্র কি? এস ব্লক এটা হচ্ছে বাইরের কক্ষের অর্থাৎ যোজক কক্ষের। ঠিক আছে, যে ইলেকট্রনগুলো তোমার স্থান বিনিময় করে, এক জায়গা থেকে এক জায়গায় যায়, বা আমাদের যে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে যেগুলো, সেটাকে আমরা যোজক কক্ষ বলি, বা সেটা মূলত বাইরের কক্ষের। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। তাহলে এস ব্লকের ক্ষেত্রে যদি আমাদের অবস্থান নির্ণয়, শ্রেণী পর্যায় তো নির্ণয় করতে হয়, তাহলে তার যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ তার কক্ষপথ নম্বর আছে, সেই মুখ্য কক্ষপথ নম্বরই হচ্ছে তার পর্যায় সংখ্যা। শ্রেণী সংখ্যার বা গ্রুপ সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলবো, তার বাইরের কক্ষপথের যে কটা ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা। ঠিক আছে, এবার দ্বিতীয় যে জিনিসটা আছে সেটা হচ্ছে পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যা কটা হবে। পি ব্লকের ক্ষেত্রে
পি ব্লকের শ্রেণী সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে তোমার সিস্টেম হচ্ছে 10 + 10 যোগ কি না ওর ওই 10 যোগ বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, এই বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 10 যোগ করতে হবে, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করতে হবে। পি ব্লকের ক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যার সঙ্গে 10 যোগ করতে হবে। ওকে, তারপর ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডি ব্লকের ক্ষেত্রে আরও ইন্টারেস্টিং বিষয়টা সেটা কি, ওর যে লাস্ট ডিতে যে ইলেকট্রনটা থাকবে তার সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, লাস্ট ডিতে যে ইলেকট্রন থাকবে শেষ ডিতে, শেষ ডি উপকক্ষকে, শেষ ডি উপকক্ষকের ইলেকট্রন সংখ্যা, শেষ ডি উপকক্ষকের ই সংখ্যা, শেষ ডি উপকক্ষকের ইলেকট্রন সংখ্যা, শেষ ডি বলতে আমাদের অনেক সময় এরকম বলি n-1 ইন্টু ডি, এই উপকক্ষকের ইলেকট্রন সংখ্যা প্লাস ওই বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা তো সবারই লাগবে, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা তো সবারই লাগবে। এস ব্লকের ক্ষেত্রে শুধু বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে, যে পিঠে গিয়ে শেষ হচ্ছে তার ক্ষেত্রে 10-এর সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যাকে যোগ করে তারপর শ্রেণী নির্ণয় করব। আর যে ডি ব্লকে গিয়ে শেষ হচ্ছে অর্থাৎ ডি ব্লক এলিমেন্ট, তার ক্ষেত্রে লাস্ট ডিতে যে কটা ইলেকট্রন থাকবে সঙ্গে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, এইগুলো যোগ করে আমরা ডি ব্লক এলিমেন্টকে খুঁজে পাবো। ঠিক আছে, তো আমাদের সাধারণত 10 স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে এসপি ডি পর্যন্তই ঠিক আছে, তার বেশি আমাদের পড়ে না, এফ ব্লকটা পড়ে না। এবার আমরা যে কোনো ইলেকট্রন আমরা অবস্থান নির্ণয় করে ফেলি, যেমন 30-এর আমরা দেখো অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম কি, অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সবার আগে তোমাকে এস ব্লক না পি ব্লক না ডি ব্লক সেটা তোমাকে বার করে ফেলতে হবে। তো সেইটা বার করতে গেলে আমাদের যেটা করতে হবে, দেখো সবার আগে কিন্তু আমাদের এই ইলেকট্রন বিন্যাস করে ফেলতে হবে এই নিয়ম অনুযায়ী। এবং এই 30 যে ভদ্রলোক আছে তাকে দেখো আমরা দেখতে পাচ্ছি যে এটা লাস্টে ডিতে গিয়ে শেষ হচ্ছে, অর্থাৎ এটা ডি ব্লক এলিমেন্ট। আর ডি ব্লক যদি হয় তাহলে ওর অবস্থান কত হবে না, আমাদের নিয়ম অনুযায়ী বলছে ডি ব্লকের সূত্র হচ্ছে যা 30 আছে, নিয়ম কি বলছে, লাস্ট ডিতে যে কটা ইলেকট্রন আছে সেইটা প্লাস ওর বাইরের কক্ষের ইলেকট্রন, বাইরের কক্ষ কত দেখো তো, সব থেকে বড় যে কক্ষপথটা আছে সেটাই বাইরের কক্ষ, অর্থাৎ এইটা ওর বাইরের কক্ষ, 4 নম্বর বাইরের কক্ষ, 4 নম্বর কক্ষপথটা ওর বাইরের কক্ষ। সেখানে কটা ইলেকট্রন আছে, উপরে দেখো 2খানা ইলেকট্রন, এটা কিন্তু ইলেকট্রন সংখ্যা লেখা, তার মানে 2টো ইলেকট্রন মানে সঙ্গে 2 যোগ করে ফেলো, যোগ করে ফেললেই কত হবে 10, অর্থাৎ ও 10 নম্বর এতে আছে, 10 নম্বর শ্রেণীতে আছে। তাহলে শ্রেণী কত, শ্রেণী হচ্ছে 10 নম্বর শ্রেণীতে আছে ও। যা 30 তোমার পারমাণবিক ক্রমাঙ্ক সে আছে হচ্ছে 10 নম্বর শ্রেণীতে, সরি এটা ভুল হচ্ছে কোথাও, ও আচ্ছা এটা তো 10 নম্বরে থাকার কথা না, 12 নম্বরে, ও ভুল হয়েছে, এই পর্যন্ত 30 হয়নি, দেখো এটা 18, 2, 20, 28 হয়েছে, সরি এটা 28 হয়েছে, তার মানে এই জায়গায় 10 হবে। ঠিক আছে, 3D10 এটা কিন্তু আগেই ভুল হয়েছে, 3D10, তাহলে 3D10 যদি হয় তাহলে এটা কিন্তু 10, লাস্ট ডিতে শেষ ডিতে হচ্ছে 10টা ইলেকট্রন আছে, আর তোমার শেষ কক্ষপথে 2টো আছে, তাহলে শেষ ডির ইলেকট্রন সংখ্যা প্লাস বাইরের কক্ষের অর্থাৎ শেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা, সেই দুটোকে যোগ করে দিলে দেখো 10 + 2 অর্থাৎ সেটা 12 নম্বর শ্রেণীতে হবে, অর্থাৎ এই মৌলটা 12 নম্বর শ্রেণীতে আছে। আর কত পর্যায়ে আছে না, এই তো বাইরের কক্ষপথের এই নাম্বার দেখলেই বুঝতে পারবো কত পর্যায়ে আছে, তার মানে ও আছে কি 4 নম্বর পর্যায় এবং 12 নম্বর শ্রেণীতে। পর্যায় তো কোনো ব্যাপারই নয়, তাহলে যে 30 আছে সে হচ্ছে 4 নম্বর পর্যায় এবং 12 নম্বর শ্রেণীতে অবস্থিত। ওকে, এবার আমরা যদি একটু অন্য এলিমেন্টগুলো দেখি, যেমন আমার মনে হলো যে তোমার সাপোজ ধরো যার 6 সে কোথায় অবস্থান করবে, ঠিক আছে, 6 কোথায় অবস্থান করবে সেটা দেখার চেষ্টা করা যায়। দেখো 6-এর ক্ষেত্রে যদি দেখি যে যার ইলেকট্রন সংখ্যা 6, তার পরমাণুর ইলেকট্রন বিন্যাস কত হবে, ই বিন্যাস ওই অবকক্ষের ধারণা অনুযায়ী 1s2, এখনও 4টে আছে, মোট 6টা, 2s2, 2s-এ 2টো গেল, তাহলে 4টে হলো, তারপরে
অনেস 2s 2p, তাই তো 2pতে কটা হবে না আর দুটো বাকি থাকলো, খেয়াল করে দেখো দুটো আর দুটো বাকি থাকলো, অর্থাৎ 2pতে দুটো যাবে। ওকে, তার মানে এই ভদ্রলোক পি ব্লক এলিমেন্ট, যার 6 সেটা হচ্ছে পি ব্লক। ঠিক আছে, যার পারমাণবিক ক্রমাঙ্ক 6 সে হচ্ছে পি ব্লক এলিমেন্ট। তাই পি ব্লক এলিমেন্ট হলে তার নিয়ম কী হবে, তার এমনি তো শ্রেণী সংখ্যা বুঝতে পারছি, বাইরের কক্ষপথ নম্বর হচ্ছে এই পর্যায় সংখ্যা, বাইরের কক্ষপথ নম্বর কত, সেটা হচ্ছে 2, অর্থাৎ পর্যায় হচ্ছে এইটাই পর্যায়, অর্থাৎ ও 2 নম্বর পর্যায়ে অবস্থিত। এবার আমরা শ্রেণী কীভাবে নির্ণয় করতে পারি, শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে পি ব্লক এলিমেন্ট আমাদের বলছে শ্রেণী ইজ ইকুয়াল টু 10 প্লাস যোজক কক্ষের ইলেকট্রন সংখ্যা, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। দেখো এখানে বাইরের কক্ষের ইলেকট্রন কত, বাইরের শেষ উপকক্ষকে দুটো, কিন্তু দেখো বাইরের কক্ষ 2 নম্বর কক্ষপথ, এইটা আর এইটা মিলে দেখো দুটোই 2, তার মানে 2s আর 2p দুটোই বাইরের কক্ষ সদস্য। তার মানে বাইরের কক্ষে কটা হবে, এখানে দুটো, 2s এ দুটো আর 2pতে দুটো ঢুকেছে, তার মানে 4টে। ওকে, তার মানে এ কত নম্বরে থাকবে, ও 10 + 4 মানে 14 নম্বরে। তারপর ও শ্রেণীর সংখ্যা হবে 14। পি ব্লক এলিমেন্ট হলে যা হয়, শ্রেণীর সংখ্যা হবে 14। ঠিক একই রকমভাবে যদি আমরা 11 দেখি, যে 11 আছে বা 12 আছে, তারা কোথায় থাকবে। ধরো 11 দেখলাম, 11 যার, তার ইলেকট্রন বিন্যাস কত হবে, 1s2 2s2 2p6 কত হলো 10, আর তারপরে আসবে 3s1 1s 2s 2p, তারপর 3s। তার মানে এখানে খেয়াল করছো যে এ যেখানে শেষ হয়েছে কোথায় না এসে গিয়ে শেষ হয়েছে, আর এসে গিয়ে শেষ হলে আমরা এখান থেকে বলতে পারি এটা এস ব্লক। ওকে, আর এস ব্লক এলিমেন্ট যদি হয় তার মানে আমাদের ক্ষেত্রে আমরা তো এস ব্লক, ঠিক আছে, তো আমরা যদি পর্যায় সংখ্যা করি তাহলে পর্যায় সংখ্যা কত হবে, পর্যায় সংখ্যা ইজ ইকুয়াল টু বাইরের কক্ষের কক্ষপথ নম্বর মানে 3, পর্যায় সংখ্যা হচ্ছে 3। ওকে, এবার আমাদের শ্রেণী করতে হলে এস ব্লক এলিমেন্টের শ্রেণী সংখ্যা হচ্ছে বাইরের কক্ষের ইলেকট্রন নম্বর, একদম সরাসরি আমাদের সূত্রটাই তাই ছিল, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। তাহলে বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যায় চলে যায় কটা বাইরের কক্ষ, এর 3 নম্বর কক্ষপথটা বাইরের, আর কেউ 3 নেই এর, তার মানে শুধুমাত্র 3sই বাইরের কক্ষের সদস্য, এবং যেখানে কিনা একটাই ইলেকট্রন গেছে, তার মানে শ্রেণী সংখ্যা হবে 1, বাইরের কক্ষের ইলেকট্রন নম্বর 1 বলে। ঠিক আছে, এবার আমার ধরো মনে হলো যে আমি একটু আরও অন্যদিকে চলে যাই, যেমন তোমার এতে চলে যেতে পারি, যে যার ধরো 40, সে কোথায় যাবে। ঠিক আছে, যার 40 আছে পারমাণবিক ক্রমাঙ্ক, সে 40-এর কোথায় যাবে, কয়েকটা উদাহরণ দিয়ে দিই। তাহলে 40 কোথায় যাবে না, 40-এর ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 তারপরে 1s 2s 2p6, তারপর 3s এর দুটো যেতে পারে সর্বোচ্চ, চলে গেল 3s, তারপরে 3p6, ওকে 3p6, তারপরে 4s, তাহলে 4s2, তারপরে হবে 3d দিটে কত থাকলে 10টা, হিসেব করে দেখি কটা হলো, এই পর্যন্ত 10, এই পর্যন্ত 18, 20, 30টা হলো। তার মানে 3dর পরে আসবে এবার 3dর পরে হচ্ছে 4p, তাহলে 4p6 এই গেল 36টা। তারপরে কত হবে, 4pর পরে তোমার 5s দুটো, এই যে 5s দুটো গেল, তারপরে 4dতে দুটো, দেখো হিসেব মিলে গেছে, তারপরে 4dতে দুটো, দেখো এই পর্যন্ত 10, তারপরে এই পর্যন্ত 20, 30 আর এই পর্যন্ত 40, তার মানে 40-এ সে চলে গেল কত, ডিতে শেষ হলো, অর্থাৎ এটা ডি ব্লক। এরকমভাবে আগে ঠিক করে নিতে হবে, এটা তাহলে ডি ব্লক এলিমেন্ট, যেখানে গিয়ে শেষ হবে সেটাই তার ব্লক, ডি ব্লক এলিমেন্ট। এবং এর ক্ষেত্রে দেখো আমাদের কত পর্যায়ে থাকবে, পর্যায় নম্বর
পর্যায় নম্বরটা ঠিক হবে, আমি তো আগেই বললাম যে পর্যায় নম্বরটা ঠিক হবে সর্বোচ্চ কক্ষপথের নম্বর। তো এখানে সর্বোচ্চ কক্ষপথের নম্বর কত হবে? সর্বোচ্চ কক্ষপথ দেখো এখানে এই তো 4 এসে 3 হবে না, 4 এই 5 দেখো সর্বোচ্চ কক্ষপথ। অর্থাৎ তুমি খেয়াল করে দেখো যে এখানে এখনও 4 পূর্ণ হলো না, সেখানে 5S পূর্ণ হয়ে গেছে। 5-এর অন্যগুলো পূর্ণ হয়নি, 5-এর তো অনেকগুলো থাকে, SPDG পর্যন্ত থাকে, অন্যগুলো পূর্ণ হয়নি, কিন্তু 5S আগে চলে গেছে। 4কে অপূর্ণ রেখেই 4D অপূর্ণ রেখেই 5S চলে গেছে। তো যাই হোক, সেক্ষেত্রে বাইরের কক্ষপথ নম্বর কত হবে? 5। তার মানে পর্যায় সংখ্যা হচ্ছে বাইরের কক্ষপথ নম্বর মানে 5। এবার যেহেতু ডি ব্লক এলিমেন্ট এর কোনটা হতে পারে? তোমার শ্রেণী। তাই শ্রেণী করতে গেলে আমাদের নিয়ম হচ্ছে কি, ডি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে শ্রেণী হচ্ছে একদম লাস্ট ডিতে যে কটা ইলেকট্রন আছে, কই সেই লাস্ট ডিটা? এই লাস্ট ডি। তাহলে লাস্ট ডিতে কটা ইলেকট্রন আছে না 4Dতে 2টো ইলেকট্রন আছে লাস্ট ডিতে, প্লাস ওর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা কত না বাইরের কক্ষে, এইটা ওর বাইরের কক্ষ, সেখানে ইলেকট্রন সংখ্যা 2। তার মানে 2 আর 2 4, অর্থাৎ ও 4 নম্বর শ্রেণী 5 নম্বর পর্যায়ে 4 নম্বর শ্রেণীতে অবস্থান করবে। 5 নম্বর পর্যায়ে 4 নম্বর শ্রেণীতে ও অবস্থান করবে। ঠিক আছে, 5 নম্বর পর্যায়ে 4 নম্বর শ্রেণীতে ও অবস্থান করবে। ডি ব্লক হলো এই হলো। ঠিক আছে, আবারও একটা যদি আমি উদাহরণ দিই তোমাদের নতুন বিষয়টা বলে, আমি বারবার উদাহরণ দিচ্ছি, এবং এই যে ইলেকট্রন বিন্যাসের এই যে সিস্টেমগুলো আমি বারবারই দেখাচ্ছি, তোমরা ভালো করে বিশেষ করে প্রথম দিকটা বারবার এগুলো একটু দেখে ঠিক করে নেবে। অনেক আমাকে বলেছিল যে এই জায়গায় খুব সমস্যা হচ্ছে, সেই জন্যই করছিলাম। তো সেক্ষেত্রে আমি দেখো যদি এইরকম একটা ধরি যে সাপোজ ধরো সে ভদ্রলোকের 36কে যদি ধরি, 36 কোথায় থাকবে? তো 36-এর ক্ষেত্রে তুমি যদি দেখো 36 এই জায়গার ক্ষেত্রে 40 থেকে এই পর্যন্ত হবে, খেয়াল করে দেখো এই পর্যন্ত 36 হওয়া উচিত। তার মানে 4P-তে শেষ হবে। ঠিক আছে, তার মানে 36P ব্লক, 36P ব্লক। আর পি ব্লকের ক্ষেত্রে পর্যায় সংখ্যা তুমি তো বুঝতেই পারছো, 4 সর্বোচ্চ, তার মানে ওই পর্যায় হবে 4, পর্যায় হচ্ছে 4। এবার যেহেতু পি ব্লক এলিমেন্ট হলো, অ্যাকচুয়ালি পি ব্লক এলিমেন্ট এটা নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে, দেখবে 36 মানে নিষ্ক্রিয় মৌল হবে। ওকে, তো যাই হোক এখানে আমরা দেখি তাহলে শ্রেণী কত হবে। শ্রেণী পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে নিয়ম হচ্ছে 10 প্লাস বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। তো বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা এখানে কত দেখি, যে এখানে 6 এই জায়গায় শেষ হচ্ছে 4P6-এ, তাহলে এখানে 6টা আছে, আর 4-এর আর একটা ভদ্রলোক আছে দেখো 4S, তাহলে 4S আর 4P এই মিলে কটা হবে? 6 আর 2 8, তার মানে 2 + 6 বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা মানে 8, মানে এটা 18 নম্বরে আসবে, অর্থাৎ নিষ্ক্রিয় মূল্যগুলো যেখানে আছে। তার মানে তার ব্লক তোমার পর্যায় সংখ্যা যেটা হলো সেটা 4 নম্বর পর্যায়ে শ্রেণীতে কত? 18 নম্বরে আছে। ওকে, তো এই অনুযায়ী প্রত্যেকটাই তুমি ওই করতে পারো যে 3টে নিয়ম অনুযায়ী এস ব্লক হলে যেটা এসে শেষ, তার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যায় হচ্ছে তার শ্রেণী সংখ্যা। আর তোমার যারা পি ব্লক এলিমেন্ট তাদের ক্ষেত্রে 10 প্লাস বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যাটা তোমার খেয়াল করতে হবে। আর যারা ডি ব্লক তাদের ক্ষেত্রে হচ্ছে বাইরের ডিতে যে কটা ইলেকট্রন আছে, মানে শেষটায় যে কটা ইলেকট্রন আছে প্লাস বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা সব কটাই লাগছে, শুধু প্রথমটার একদম সরাসরি সমান এস ব্লকের ক্ষেত্রে, তারপরেরটার ক্ষেত্রে 10 যোগ করতে হচ্ছে বাইরের কক্ষের ক্ষেত্রে, আর তারপরেরটার ক্ষেত্রে লাস্ট ডিতে যে কটা থাকছে সেই কটাই যোগ করতে হবে বাইরের কক্ষের সঙ্গে। এই ক্ষেত্রে তুমি যে কোনো এলিমেন্টের তুমি করতে পারো, তোমার অবস্থান নির্ণয় করতেই পারো। আর অবস্থান নির্ণয় করতে পারলে কোনটা ধাতু কোনটা অধাতু সেটাও তো আমরা এর আগে অনেক আগে একটা ভিডিওতে আলোচনা করেছি, কোনটা নিষ্ক্রিয় মৌল কোনটা অধাতু হবে, ধাতুকল্প হবে, সেটাই আছে। ঠিক আছে, এছাড়াও এখান থেকে ওই জিনিসটা বিশেষ করে ধাতুকল্প এখান থেকে নির্ণয় করা হেভি সুন্দর হয়। কারা ধাতুকল্প হবে? যাদের অপূর্ণ ডি উপকক্ষক থাকে, মানে ডিতে একটা দুটোর জন্য বাকি থাকে, সেইগুলো হচ্ছে ধাতুকল্প হয়। যাই হোক, আমরা ওটা আমাদের এই জায়গা থেকে করা মুশকিল, তোমাদের অত বেশি পর্যন্ত না করলেও হবে। তো আমি যেটা বলছি এই ক্ষেত্রে আমি কয়েকটা কাজ দিচ্ছি, সেগুলো তোমরা করে দেখাবে।
দেখো এখানে ক্ষেত্রে কয়েকটা পারমাণবিক ক্রমাঙ্ক বিশিষ্ট মৌল দিয়েছি এখানে, যে 5, 9, 12, 13, 16, 18, 19, 23, 26, 28, 33, 43, 47, এই যে মৌলগুলো দিয়েছি এদের আমি যেটা বলছি পর্যায় এবং শ্রেণী নির্ণয় করতে বলছি তোমরা, এইগুলো আমাকে নির্ণয় করে দেখাও। ঠিক আছে, এই নিয়ম অনুযায়ী করবে, ওই 1:2, 2:2, 2p6 ওই নিয়ম অনুযায়ী আমি ওগুলোর এতে দিয়ে দিচ্ছি কোনটায় কটা মৌল থাকতে পারে সেই অনুযায়ী। ঠিক আছে, তো যতটা তোমাদের সুবিধা হয় সেই ওই ছবিটাও দিয়ে দেবো, বাইরে থেকে যেটা শিখলে সেইভাবে করে ফেলবে তাড়াতাড়ি। ওকে।